নেশনস তো আমেরিকার কথায় ওঠে বসে, আমরা সবাই জানি। তাহলে ইরান কেন শুনবে ইউনাইটেড নেশনসের কথা? তারা কি তাদের কথায় মাথা ঝোঁকাতে তৈরি হবে? কারণ আমরা জানি কালকে হচ্ছে 22 তারিখ, সিজ ফায়ারের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে, আলোচনায় বসবে না ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে। হোয়াট ইজ নেক্সট? দেখো ইন্দিরা, খুব খুব ভালো করে এক্সপ্লেন করলে এই এনলার্জমেন্ট স্কেচ দিয়ে কিভাবে ব্লকেটটা ওখানে করা হয়েছে। এবারে আমি আসি যে ইউনাইটেড নেশনের ব্যাপারটা, এটা ঠিক এক্স্যাক্টলি ইউনাইটেড নেশনের একটা ব্রাঞ্চ যেটা ইন্টারন্যাশনাল ওয়াটারকে কন্ট্রোল করে। সেই কন্ট্রোল করার কিছু শর্ত সেখানে আছে, সমস্ত দেশের সেই শর্তগুলো মেনে চলা উচিত। কিন্তু রাইটলি তুমি বললে, দেখো ইরান কেন ইউনাইটেড নেশনের শর্ত মানবে? একটা শুধু হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল যদি দেখা যায়, এই 200 জাহাজ যেখানে আটকে আছে পারস্য উপসাগরের মধ্যে, সেই জাহাজগুলো মেনলি যতদূর আমরা জানি হয় তারা ক্রুড অয়েল লোড করে নিয়ে যাচ্ছে, বা তারা গ্যাস লোড করে নিয়ে যাচ্ছে, বা এমন কিছু জাহাজও আছে যারা তাদের আনলোড করেছিল কিছু কিছু কমার্শিয়াল জিনিস করে তারা ফিরে যাচ্ছিল, এরকম জাহাজও আছে। এখন সেই জাহাজকে যদি আবার আইডেন্টিফাই করা হয় যে কোন দেশের কোন জাহাজ, ইরান পন্থী জাহাজ না সৌদির দিকের জাহাজ, না আমেরিকা পন্থী জাহাজ, না নেটো কান্ট্রির জাহাজ, সেগুলো ইট ক্যানট বি ডান ইন এ ডে। কিন্তু এই মুভমেন্টটা একটা ভালো মুভমেন্ট, তার কারণ 200 জাহাজ এইভাবে আটকে থেকে সেখানে একটা প্রবলেম ক্রিয়েটেড থেকে, কিন্তু স্টেট অফ হরমুজের কন্ট্রোল যেটা মেন এখন ইস্যু, যে স্টেট অফ হরমুজের কন্ট্রোল ইরান ছাড়বে না। তার কারণ ইরানের দেশের যে একটা স্ট্র্যাটেজিক রেলিভেন্স, পুরো বিশ্বব্যাপী যে তার একটা স্ট্র্যাটেজিক রেলিভেন্স আছে, যে স্ট্রেট অফ হরমুজ যেখান থেকে বিশ্বের প্রায় 20 থেকে 25% অয়েল, 20 থেকে 25% এনার্জি বিশ্বব্যাপী যায়, সেটার কন্ট্রোল যারা করবে তারা বিশ্বের মধ্যে একটা স্ট্র্যাটেজিক দেশ হিসাবে গণ্য হয়। কিন্তু এই কন্ট্রোলটা যদি আমেরিকার হাতে চলে যায়, বা এই কন্ট্রোলটা যদি অন্য কারো দেশের হাতে চলে যায়, তাহলে ইরান সেই স্ট্র্যাটেজিক রেলিভেন্স দেশ হিসেবে গণ্য হবে না। ইরান এটা খুব ভালো করে জানে, দে আর ভেরি সেন্সিবল পিপল। কিন্তু আমেরিকা চায় সেই কন্ট্রোলটাকে হাতে নিয়ে ইরানকে স্ট্র্যাটেজিক্যালি উইক করে দিতে, কিন্তু ইরান সেটা মানবে না। আর আমরা যেটা দেখছি যে এই নেগোসিয়েশনের সেকেন্ড ফেজ যেটা তুমি বললে, তার মধ্যে একটা বিরাট কোশ্চেন মার্ক। যদিও তেহরান থেকে ইসলামাবাদ ফ্লাইট টাইম খুব একটা বেশি লাগে না, আজকে রাত্রিবেলা কি হয় বা না হয় সেটা যদি ফলো আপ করা হয় তাহলে আমরা বুঝবো যে এই নেগোসিয়েশন অ্যাকচুয়ালি হবে কি হবে না। কিন্তু আমেরিকা থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হলো এই রিসেন্টলি, জাস্ট কয়েক ঘন্টা আগে, যদি ইরানের কোনো রেপ এই নেগোসিয়েশনে না যায় ইসলামাবাদে, তাহলে আমেরিকার রেপও যাবে না। তার মানে এটা ফেইল হয়ে গেল। যদিও পাকিস্তান তার পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে এই নেগোসিয়েশনের জন্য, তা এই নেগোসিয়েশনটা এরকম ব্যাপার হয়ে গেছে, ইরান বলছে এটা নেগোসিয়েশন টেবল না, এটা আমেরিকার সারেন্ডার টেবল হিসেবে গণ্য করছে। তার কারণ যেভাবে ডোনাল্ড ট্রাম্প স্টেটমেন্ট গুলো দিচ্ছে, মেনলি এগুলো সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে তার নানা ধরনের পলিটিক্যাল রেটরিক আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। কিন্তু আমেরিকান ফ্রম দি অ্যাডমিনিস্ট্রেশন সাইড যেই প্রশ্নগুলো বা যেই কথাগুলো আসা উচিত সেগুলো আসছে না। দেখো এই পুরো যে যুদ্ধের ব্যাপারটা এখন হচ্ছে, এর মধ্যে আমার একটা অবজারভেশন হচ্ছে যে দেখো আমরা কিন্তু যখন এই ধরনের যুদ্ধ হয়, একটা জার্নালিজম যেটাকে বলা হয় যে ডিফেন্স জার্নালিজম, তারা ডেডিকেটেড জার্নালিস্ট এই সমস্ত ট্রুপসের সঙ্গে দেওয়া হয়। সেই ডেডিকেটেড জার্নালিস্টরা অ্যাকচুয়াল যুদ্ধের পরিস্থিতি সবসময় কমিউনিকেট করে। কিন্তু এখন আমরা যা দেখতে পাচ্ছি, কোনো ডেডিকেটেড জার্নালিস্ট এর মধ্যে নেই।
বা কোনো যে মিলিটারি ডিফেন্স জার্নালিস্ট কোনো কারোর কাছ থেকে নেই। এই পুরো ব্যাপারটা আমরা খালি সোশ্যাল সাইটের মাধ্যমে আমরা জানতে পারছি সেখানে কি হচ্ছে। ছবিগুলো বেশিরভাগ যে আসছে সোশ্যাল কিন্তু এই সাইটের মুহূর্তে মাধ্যমে দাঁড়িয়ে আসছে। যে স্যাটেলাইট ইমেজ যে খুব বেশি দেখা যাচ্ছে সেটাও কিন্তু নয়, কারণ মুভমেন্ট এর থেকেও আরো অনেক বেশি, কিন্তু স্যাটেলাইটের মাধ্যমেও কিন্তু সবটা ধরা পড়ছে না। একদম কারেক্ট। স্যাটেলাইটের মাধ্যমেও যে লেটেস্ট যে যেভাবে মুভ হবে সেখানে একটা যুদ্ধক্ষেত্র হচ্ছে একটা চেস বোর্ড। এক গুটি এইদিকে কেউ মুভ করে, ওদিকে কেউ কোনো যুদ্ধ জাহাজ এইদিকে মুভ করছে, এদিকে যেরকম বললে 50,000 ট্রুপ ক্লোজ করে রেখে দিয়েছে। আর রাশিয়া থেকে অলরেডি একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে ইরানকে যে বি প্রিপেয়ার, আমেরিকা ইজ লাইকলি টু পুট বুটস অন গ্রাউন্ড। এখন তারা পাকিস্তানের দিক থেকে এইটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে বালুচিস্তান থেকে ইরানের যে বর্ডার, সেই বর্ডার খুব একটা বেশি বড় বর্ডার না, অ্যাবাউট 300-400 কিলোমিটার। সেখান থেকে কিন্তু আমেরিকা তাদের গ্রাউন্ড ট্রুপসকে ট্যাঙ্ক, ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকল, মিসাইল, আর্টিলারি গানস ইত্যাদি কিন্তু সেখান থেকে ইরানের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। আর সেটা হবে ইরানের সাউথ ইস্টার্ন সাইড থেকে একটা মুভমেন্ট করবে, যদিও একদম তেহরান স্যার, থেকে আপনি তার যেটা distance বলছেন, অনেক আপনি যেটা বেশি। বলছেন, আপনার কথা শুনে আমি ম্যাপে যখন স্যাটেলাইট ইমেজের মাধ্যমে খোঁজার চেষ্টা করলাম, এই হচ্ছে বালুচিস্তান প্রভিন্স, আর এই ইরানের সঙ্গে বর্ডার, এই যে এখানে বন্দর আব্বাস, এই হচ্ছে ইরানের সঙ্গে বর্ডার যেটা আপনি বলছেন, এই যে রেখাটা। আমি যখন এটা দেখার চেষ্টা করলাম, এখানে কিন্তু এই স্যাটেলাইট ম্যাপ দিয়ে দিল যে এই চেষ্টাটা 4 দিন আগে অলরেডি হয়ে গেছে। পাকিস্তান এয়ারফোর্স এসকর্টেড ইরানিয়ান নেগোসিয়েশন হোম ফ্রম ইনকনক্লুসিভ peace talk with the US last weekend, launching a major operation after the Iranians said Israel might seek to kill them. এই যে অলরেডি কিন্তু পাকিস্তানের ওই সীমান্তটা দিয়ে অলরেডি মুভমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে। স্যার আপনি যেটা বলছিলেন, এই যে একদম এই যে জায়গাটা, এই যে বন্দর আব্বাস আর এই হচ্ছে বালুচিস্তান, এই যে লাইনটা। অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো, যদি কোনো গ্রাউন্ড অফেন্সিভ ইউএস নেয়, সেই রিস্কটা যদি নেয়, তার কারণ আমার মনে হয় না ডোনাল্ড ট্রাম্প নেগোসিয়েশন করে বলতে চায় যে আমরা যুদ্ধ জিতেছি। যদিও সে প্রায় 20-21 বার বলেছে যে আমরা ইরানের এয়ারফোর্স মেরে দিয়েছি, নেভি মেরে দিয়েছি, তাদের মিসাইল মেরে দিয়েছি, যুদ্ধ আমাদের জিতে গেছি, এরকম 20-25 বার উনি স্টেটমেন্ট দিয়েছেন। কিন্তু সেগুলো অবান্তর স্টেটমেন্ট। যদি গ্রাউন্ড অফেন্সিভ আমেরিকান আর্মি নেয়, তাহলে কি গ্রাউন্ড অফেন্সিভের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট হচ্ছে যে শুধু একটা জায়গার ভিতরে ঢুকবে না, তারা কম করে 400 থেকে 500 কিলোমিটারের একটা হোয়াইট ফ্রন্ট আমরা বলি আমাদের ল্যাঙ্গুয়েজে, সেই হোয়াইট ফ্রন্ট দিয়ে তারা তাদের একটা মেইন ফোর্স রাখবে, একটা সাবসিডিয়ারি ফোর্স রাখবে, একটা ফেইন্ট রাখবে। তার মানে তারা এরকম করবে যে মেইন ফোর্সটার একটা অবজেক্টিভ থাকবে তেহরান, বা আরেকটা সাবসিডিয়ারি ফোর্স এরকম যে মেইন ফোর্স যদি ফেল হয়ে যায়, সাবসিডিয়ারি ফোর্স তাদের এত সামনে এসে সেই মেইন ফোর্সকে আবার বাড়িয়ে দিয়ে তাদের অবজেক্টিভ দিয়ে থাকবে। ধরো ইসফাহানের দিকে একটা কলম গেল, এইভাবে প্রায় 500 থেকে 600 কিলোমিটার ফ্রন্টে হোয়াইট ফ্রন্টেজ দিয়ে তারা একসঙ্গে সাইমালটেনিয়াসলি অ্যাটাক করবে। আর একটা থাকবে ফেইন্ট। ফেইন্ট মানে ওটা অ্যাকচুয়াল কোনো অফেন্সিভ না, ওটা দিয়ে হয়তো কিছু দূর ঢুকে শুধু ইরানকে কনফিউজ করার জন্য কোন দিক থেকে আমেরিকার মেইন ফোর্স আসছে সেইটা কনফিউজ করার জন্য একটা ফোর্স হয়তো ওই অন্য দিক থেকে ঢোকাবার চেষ্টা করবে, কিন্তু তাদের অবজেক্টিভ থাকবে তোমরা কিছু দূর ভেতরে ঢুকে গিয়ে ডিফেন্স নিয়ে নাও। এদিকে মেন আর সাবসিডিয়ারি এক হয়ে তাদের মেন অবজেক্টিভের দিকে যাবে। ধরো ইসফাহানকে নিয়ে নিল বা তেহরানের দিকে চলে গেল। তাই এটা, আর সঙ্গে সঙ্গে যদি এই যে নেভাল ব্যাপারটা যে ব্লকেট করেছে, সেই নেভালের থেকে একটা বিরাট সাপোর্ট এই গ্রাউন্ড ফোর্স পাবে। তা এই ধরনের একটা বড় যুদ্ধ যদি আমেরিকা এর মধ্যে যায়, আমি কনসেপ্টটা বললাম, কিন্তু সেটা বিশ্বযুদ্ধ হবেই। তখন ইরান তো চুপ করে বসে থাকবে না।